আসসালামু আলাইকুম সবাইকে। ফোর্ট্রান প্রোগ্রামিং এর প্রথম লেকচার আপনাদের সবাইকে স্বাগতম। আমরা একদম বেসিক থেকে ফোর্ট্রান প্রোগ্রামিংটা পড়া শুরু করব। তো এরই সুবাদে আজকে আমরা আমাদের প্রথম লেকচারে যে আপনাদের বইয়ের যে 2 নম্বর অধ্যায় আছে ওইটা এবং ফোর্ট্রানের যে বেসিক জিনিসপত্র আছে ওগুলো নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত দেখলে আপনাদের একদম ফোর্ট্রান নিয়ে টোটাল একটা আইডিয়া পেয়ে যাবেন। এবং আপনাদের আজকে আমি যে বেসিক ক্লাসগুলোতে যেগুলো পড়াবো ওইগুলো আপনাদের যে মেন পড়াশোনা বা প্রয়োগের যে বিষয়গুলো আছে বা বড় প্রশ্ন যেগুলো আছে ওইগুলোর ক্ষেত্রে এগুলো অবশ্যই জানতে হবে। আচ্ছা ঠিক আছে, চলুন শুরু করি। আচ্ছা, এখানে দেখেন কিছু কথা আছে। আপনাদের বইয়ে দেখবেন অনেক কিছু ইনফরমেশন লেখা আছে। তো এইগুলো এত ইনফরমেশন আপনার জানার দরকার নেই। আপনাদের পরীক্ষার জন্য যতটুকু জানা দরকার ঠিক ততটুকু আমার পড়াবো। যেহেতু আপনার একটা প্রোগ্রামিং পড়তেছেন বা একটা সাবজেক্টে পড়তেছেন, ওটার হালকা কিছু ধারণা রাখবে, যেটা আপনার এই পরীক্ষাতে না আসলে ওই বেসিক নলেজটা আপনাদের থাকা উচিত। এর সুবাদে আমি এখানে কয়েকটা লাইন লিখছি। দেখেন, ফোর্ট্রান প্রোগ্রামিং এটা কিন্তু একটা প্রোগ্রামিং ভাষা বা ল্যাঙ্গুয়েজ ইংরেজিতে বললে। তো আপনারা শুনে থাকবেন যে আপনাদের এই আইসিটিতেও পড়ছেন, আপনারা ইন্টারমিডিয়েট এইচএসসিতে আইসিটি পড়ে আসছেন। ওখানে বিভিন্ন ভাষা ছিল, প্রোগ্রামিং ভাষা ছিল, জাভা, পাইথন। ঠিক তেমনই এক ধরনের ভাষা এই ফোর্ট্রান প্রোগ্রামিং ভাষা। তো এই যে টোটাল যত ধরনের ভাষা আছে পৃথিবীতে, এর মধ্যে সবচেয়ে পুরাতন ভাষা কি ফোর্ট্রানটা। এই জন্য আপনার এই লাইনটা এখানে দেওয়া আছে যে সর্বাপেক্ষা পুরাতন ল্যাঙ্গুয়েজ কি ফোর্ট্রান প্রোগ্রামিং। এটা মূলত আপনার সর্বপ্রথম প্রতিষ্ঠিত হয়েছিল 1954 সালের দিকে, একদম সর্বপ্রথম এটা প্রতিষ্ঠিত হয়। তো এখন এই যে ফোর্ট্রান শব্দটা আসছে, এই শব্দটা কই থেকে আসছে? ফোর্ট্রান শব্দটা আসছে ফর্মুলা ট্রান্সলেশন শব্দটা থেকে। এখন ফর্মুলা ট্রান্সলেশন মানে কি? আপনি দেখেন, আমরা যে ফোর্ট্রান প্রোগ্রামিং করি বা যেগুলো প্রোগ্রামিংই করি না কেন, প্রোগ্রামিংয়ের কাজটা মূলত কি? প্রোগ্রামিংয়ের কাজটা মূলত আপনারা কম্পিউটারকে একভাবে লিখে দেবেন যে এটা এরকম লিখলেন, কিন্তু আবার তার শো করবে কি? আপনি যখন ডিসপ্লেতে যাবেন, ধরেন একটা ওয়েবসাইট করতে গেলেন, এইচটিএমএল অবশ্যই পড়ে আসছেন আপনারা। তো এরকম ধরনের ওয়েবসাইট করতে গেলেন, আপনি লিখলেন যে এরকম, পরে আপনার যে ওয়েবসাইটটা তৈরি হলো ওই ওয়েবসাইটে গেলে ওইরকমভাবে অন্যরকমভাবে শো করে। তার মানে কি? আপনারা একভাবে দিচ্ছেন, আরেকভাবে দেখাচ্ছে একভাবে, ইনপুট দিচ্ছেন একভাবে, আউটপুট হচ্ছে আরেকভাবে। তো এই যে চেঞ্জটা, এটা কি আমার ফর্মুলাটা ট্রান্সলেশন হয়েছে না? অ্যান্ড ফর্মুলা মানে কি? ফর্মুলা মানে আমরা জানি যে সূত্র বা গাণিতিক যে বিষয়পত্র আছে এগুলা। তো এগুলোর এই ক্ষেত্রেও কিন্তু আমরা গাণিতিক বিষয়পত্র ইউজ করা হয়, বা ফোর্ট্রান আমরা গণিত পড়তেছি, গণিতের বিষয়পত্র নিয়ে তো কাজ করতেছি। তো এই যে ফর্মুলাগুলো আছে বা যে সূত্রগুলা বা আমরা যেভাবে একটা প্রোগ্রামিং লিখি, ওগুলা একটা অন্য ভিন্ন রূপে যখন ট্রান্সলেট হয় তখন এই যে আউটপুটটা আসে। এই জন্য এর সূত্র হিসেবে আমাদের এর নাম দিয়েছে কি ফোর্ট্রান। আমরা তার কি বুঝতে পারলাম যে ফোর্ট্রানের মধ্যে আমরা কি করবো? ফোর্ট্রান প্রোগ্রামিং আমরা যে লিখবো ওটার মধ্যে আমরা একটা যা লিখবো ওটা ট্রান্সলেট হয়ে বা একটা ভিন্ন রূপে গিয়ে আউটপুট দেখাবে আরেকটা। ঠিক আছে, এতটুকু জানলেই হবে। এখন এরপরে আসেন আরেকটা লাইন, যে আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট বা আনসি, সংক্ষেপে যেটা আনসি বলে, এটা 1978 সালে একটা এই যে প্রথমে 1954 সালে আবিষ্কৃত হয়েছে। এরপর এটা আপডেট ভার্সন করছে 1978 সালে, যেটা ফোর্ট্রান 77 নামে পরিচিত। এরপর আরও আপডেট আসছে, এরপর 1996 সালে যেটা আসছে এটা ফোর্ট্রান 95 নামে পরিচিত। তো মোস্টলি আমাদের এই যে ফোর্ট্রান 77 এবং ফোর্ট্রান 95 এগুলো নিয়ে আমাদের যে বই, আমাদের বই পড়াশোনা। আমাদের বইয়ের বেসিক্যালি আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে যে বইটা আছে ওটাতে ফোর্ট্রান 77 নিয়ে পড়াশোনা। ঠিক আছে, এই জন্য আমি এই বিষয়গুলো এখানে উল্লেখ করে দিলাম। ঠিক আছে, এখন আসেন যে ফোর্ট্রানের আমরা যে ফোর্ট্রান প্রোগ্রামিং নিয়ে পড়াশোনা করতেছি। তো এখানে আমি প্রথমে বললাম যে একটা ভাষা, ফোর্ট্রান কি একটা ভাষা। তো ফোর্ট্রান যদি একটা ভাষা হয়, আমরা খেয়াল করেন আমরা বাংলাতে কথা বলি, বাংলা একটা ভাষা, ইংলিশে কথা বললে ইংলিশ একটা ভাষা। তো ওই ভাষাগুলোর নিজস্ব বর্ণ আছে, বাংলার জন্য ক খ গ ঘ ঙ আছে, ইংলিশের জন্য এবিসিডি আছে। ঠিক তেমনি ফোর্ট্রান অধিষ্ঠিত ভাষা, তারও নিজস্ব কিছু ক্যারেক্টার বা বর্ণ আছে। তো এই জন্য এনে দেখেন যে আমরা ফোর্ট্রান 77 কি কি আছে। ফোর্ট্রান 77-এর মধ্যে দেখেন আমরা এখানে 4টা স্টেপ লিখছি, আমি 4টা ফর্মেট থাকে জিনিসগুলো। যে এই যে বড় হাতের এ, বড় হাতের জেড, ছোট হাতের এ, ছোট হাতের জেড। খেয়াল করেন এটার মানে কি হচ্ছে? এটার মানে আপনি ফোর্ট্রান প্রোগ্রামিং ভাষাটা কীভাবে লিখতে পারবেন? বড় হাতের ইংরেজিতে লিখলে ইংরেজি অক্ষরগুলো এ থেকে জেড পর্যন্ত ইউজ করতে পারবেন, বড় হাতেরও করতে পারবেন, ছোট হাতেরও করতে পারবেন। এরপর আছেন সংখ্যা। দেন সংখ্যার ক্ষেত্রে 0 থেকে 9, 0 1 2 3 4 5 6 7 8 9 পুরো সংখ্যাটা। এই যে এটার মিনিং মানে কি? ধরেন আমি ফোর্ট্রান প্রোগ্রামিং লিখলাম, কোনো একটা কিছু লিখলাম, হাই লিখলাম, কথা এটা আমার জন্য কি ইংলিশে ভ্যালিড, ফোর্ট্রান প্রোগ্রামিংয়ে ভ্যালিড। ঠিক আছে, ঠিক তেমনি যেমন 2
টু হাই লিখলাম, কথার কথা টু হাই লিখলাম, তার মানে কি আমি টু ইউজ করছি, এবিসিডি ইউজ করছি। তার মানে এটা হচ্ছে কি আমার ফোরটান প্রোগ্রামিংয়ের ভাষার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটা তার ভাষার একটা ইয়ে আছে, কিন্তু অর্থপূর্ণ কিনা এটা পরের হিসাব। আমরা যদি ক যোগ গ লিখি বা ক গ তো কোনো অর্থপূর্ণ শব্দ নেই, কিন্তু এটা তো লিখতে পারবো, তাই না? লিখলে তো কেউ এটা বাংলা ভাষা ছাড়া অন্য ভাষা বলবে না। ঠিক তেমনি এটা হচ্ছে তোমার এরকম যে লিখতে পারবো, কোনো সমস্যা হবে না। এরপরে আসা হচ্ছে এই যে এখানে দেখেন যে প্লাস মাইনাস, এরপর একটা হচ্ছে কি এই যে চিহ্নটা, এটা কিন্তু আচ্ছা আমরা গণিতের মধ্যে কি জানি যে প্লাস মাইনাস গুণ ভাগ। এখন এখানে প্লাসের ক্ষেত্রে প্লাস ঠিক আছে, মাইনাসের ক্ষেত্রে মাইনাসও ঠিক আছে, মানে আমরা গণিতে যেটা প্লাস ইউজ করবো ফোরটানে ওটা প্লাস ইউজ করবো, গণিতে যেটা মাইনাস ইউজ করবো ফোরটানে ওটা মাইনাস করবো। কিন্তু এই যে চেঞ্জটা হচ্ছে এই জায়গাতে, এই যে গুলতে আমি চিহ্নটা দিলাম যে স্টারের মতো, এই যে স্টারের মতো, এটার বলে হচ্ছে অ্যাস্টেরিক, এ আছে আগে। তো অ্যাস্টেরিক হলে এটা হচ্ছে কি কাজ করে, আমার গুণের কাজ করে। আচ্ছা, এটা হচ্ছে আমার গুণের কাজ করে। আবার ভাগের ক্ষেত্রে এনে এই যে স্লাইস, এটা হচ্ছে কি আমার ভাগের ক্ষেত্রে যেভাবে এভাবে ইউজ করে, এটা ভাগ, এটা বলে হচ্ছে ভাগ। তো এটা হচ্ছে কি আমার ফোরটানের মধ্যে ভাগ হিসেবে ইউজ করার জন্য এটা ইউজ করি। আর এরপরে আরও হচ্ছে এই যে সমানের জন্য সমান চিহ্ন, ডটের জন্য ডট চিহ্ন, ব্র্যাকেটের জন্য আচ্ছা ব্র্যাকেটের ক্ষেত্রে সবগুলো কি প্রথম ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, যাই থাকুক প্রথম ব্র্যাকেট। এরপর ডলার চিহ্ন আছে, স্পেস আছে, কমা আছে, হাইফেন আছে। তো এই যে বিষয়গুলো, এগুলোর প্রয়োগ আমি এখন দেখাবো না, কারণ এখন হচ্ছে এগুলো প্রয়োগ দেখাতে গেলে বেসিকটা জানা হবে না, আরও বেসিক আছে। আপাতত জাস্ট জানিয়ে রাখো যে এই যে চারটা জিনিস আছে, ওই চারটা বিষয়কে হচ্ছে কি আমার খেয়াল রাখতে হবে। খেয়াল রেখে হচ্ছে আমি যখন ফোরটান প্রোগ্রামিংগুলো করবো তখন এই বিষয়ের বাইরে যেতে না যায়। আর বিশেষ করে প্রথম যে এই তিনটা হচ্ছে আমাদের লাগে বেশি। তো আশা করি বুঝতে পারছো, তারা হচ্ছে স্ক্রিনশট নিতে চাও স্ক্রিনশট নিতে পারো, ঠিক আছে। আর এটা নিয়ে হচ্ছে যতটুকু বুঝছো জাস্ট আইডিয়াটা থাকলে হচ্ছে, ওটা আমি একদম যখন পড়াবো, সমাধান করবো, ফোরটান প্রোগ্রামিং করবো, তখন দেখবা যে অটোমেটিক সব ক্লিয়ার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে চেঞ্জগুলো জাস্ট খেয়াল রাখবো যে গুণের জায়গায় কি হবে স্টেরিক, ভাগের ক্ষেত্রে হবে ডাবল রাইট স্লেস, ঠিক আছে, ওকে। আচ্ছা, এটা গেল 1 নম্বর স্লাইড। 2 নম্বর স্লাইডে কি বলছে লিখছি আমি হচ্ছে ফোরটান স্টেটমেন্টস। স্টেটমেন্ট কথার মানে কি, বা স্টেটমেন্ট বাংলা কি? স্টেটমেন্ট বাংলা হচ্ছে বিবৃতি বা ব্যাখ্যা। এখন আমরা এই যে ফোরটান প্রোগ্রামগুলো লিখবো, এগুলো কীভাবে লিখবো, বা একটা ফর্ম্যাট আছে আমি যেখানে লিখবো, ধরো খাতায় লিখলাম বা কম্পিউটারে লিখলাম, যে ফর্ম্যাটটা, এই ফর্ম্যাটটা হচ্ছে মূলত ফোরটান স্টেটমেন্ট নামে পরিচিত। বা আমি কীভাবে একটা কোনটার পরে কোনটা লিখবো, অক্ষরের পরে কোন অক্ষরের পরে কী লিখবো, এই যে বিষয়গুলো হচ্ছে তোমার ফোরটান স্টেটমেন্টসের মধ্যে পড়ে আর কি। তো এখন আমরা খেয়াল করে দেখো, আমরা ফোরটান স্টেটমেন্ট বা একটা পেজ হচ্ছে আমরা 5টা ভাগে ভাগ করবো। 5টা ভাগে ভাগ করে ওই ভাগগুলোর হচ্ছে আলাদা আলাদা কাজ দিয়ে দেবো, এই 5 ভাগের 5টা কাজ। তা এই যে এখানে ধরো এই যে ফোরটান স্টেটমেন্টসের মধ্যে আমার এই যে ধরো 5 ভাগে ভাগ করে রাখছে, যে আমি প্রত্যেকটা ভাগ ব্যাখ্যা করতেছি। এখানে খেয়াল করো, প্রথমে বলছি যে কমেন্ট ফিল্ড মানে হচ্ছে কি, ধরো এটা তুমি হচ্ছে ধরো এটা একটা পেজ, ঠিক আছে, এটা একটা পেজ নিলে এখানে কলাম তো জানোই, সারি মানে তো এই দেখলাম, কিন্তু আমি সারি না মানে ধরলাম কলাম 1 2 3 4 5 6 7, এই যে এরকম আমি 7টা কলাম করলাম। এই যে 7টা কলাম হয়েছে 1 2 3 4 এরকম কলাম করছি। তো এরকমভাবে আমরা যেখানে লিখি ওটা 80 ভাগে ভাগ করবো, 80টা ভাগে ভাগ ধরে নিব, যেখানে 80 ভাগ আছে, 80 ভাগ ধরে নিয়ে আমরা প্রত্যেকটা কলামের জন্য আলাদা আলাদা কাজ আছে, যে প্রত্যেকটা কলামে কোন কলামের মধ্যে আমি কী করতে পারবো, এই বিষয়গুলো হচ্ছে এখানে ব্যাখ্যা দেওয়া আছে। এর জন্য খেয়াল করো, আচ্ছা এখানে দেখো প্রথমে কি বলছে, যে প্রথমে আমার বলছে যে দেখো এখানে কিন্তু আমার জিনিসটা দেওয়া আছে পুরোটা। যে প্রথমে 1 নম্বর কলামে হচ্ছে কি আমার কমেন্ট ফিল্ড। কমেন্ট মানে কি, আমরা যেহেতু আমরা সবাই ফেসবুক চালাই, ইউটিউব চালাই, সব কিছু দেখি কমেন্ট মানে কি, কমেন্ট করো। কমেন্ট মানে হচ্ছে মন্তব্য বা নিজের মতো করে কোনো একটা কিছু বলা। অ্যান্ড এই যে ফোরটান প্রোগ্রামিং আমি করতেছি, এর মধ্যে আমি নিজের মতো করে কোনো একটা কিছু বলতে পারবো বা লিখতে পারবো যে এই জিনিসটা এরকম। এখন কমেন্ট ফিল্ডের ক্ষেত্রে বিষয়টা খেয়াল করো, 1 নম্বর কলাম। এখন এটা নিজের মতো করে লিখতে গেলে এই যে বিষয়টা আছে, কমেন্ট ফিল্ডে নিজের মতো করে লিখলাম, এই লেখাটারে কম্পিউটারে কোনো সময় পড়বে না, মানে কম্পিউটারে এই লেখাটা নিয়ে কোনো কাজ নেই, আমি যেভাবে দিব ওরা ওইভাবে থাকবে, মানে আমি আমার নিজের মন্তব্য দিতেছি,
ঠিক যেমনটা আমার ফেসবুকে দিয়ে যে আমি যা লিখছি তাই তো যেভাবে লেখা মন্তব্য ওইভাবে প্রকাশ করে, ঠিক তেমনি প্রোগ্রামিংয়ের যে নিজস্ব কাজ আছে ওই কাজের মধ্যে একটা কমেন্ট ফিল্ড আছে, ওই ফিল্ডে তুমি তোমার মতো করে লিখতে পারবা যে এরকম জিনিসটা, যে এইটা হচ্ছে এরকম। দেখলো যে দেখেন দুইটা গরু আছে, দুইটা ছাগল আছে, যাই লিখতে চাও প্রোগ্রামের মধ্যে লিখতে পারবা। তো ওই রকম এটা লিখতে গেলে হচ্ছে কি করতে হবে। আচ্ছা, এখন এটা হচ্ছে কি আমার 1 নম্বর, প্রথমে একদম শুরুতে 1 নম্বর কলামে। এখন আরেকটা বিষয় হচ্ছে তুমি 1 নম্বর কলামে যদি সি অথবা এই যে আমি আগে দেখিয়েছিলাম স্টেরিক সি অথবা স্টেরিক 1 নম্বর কলামে টাইপ করার পরে বাকি যে কলামগুলো আছে 80 পর্যন্ত পুরোটা কলামে হচ্ছে তুমি কি এই ইয়া লিখতে পারবা, মন্তব্য বা কমেন্ট বা নিজের মতো করে যা লিখতে পারো তাই লিখতে পারবা। আচ্ছা, ওই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে তোমার কি যখন আমরা প্রোগ্রাম করতে যাবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি যখন তো প্রতিটা স্টেপ ব্যাখ্যা করবো তখন আরও সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। আপাতত একটু মনে রাখা যাবে 1 নম্বর কলামে হচ্ছে কি কমেন্ট ফিল্ড কি, কমেন্ট ফিল্ড হচ্ছে আমার নিজের মতো করে মন্তব্য লিখতে পারবো। এবং এটার কাজটা কি হচ্ছে, এটা কিন্তু আবার ফোর টার্ন রিড করবে না, ঠিক আছে? মানে রিড করবে না মানে কি, ধর আমি তুমি ছোটোবেলা পড়েছি যে আমি a + b হোল স্কোয়ার সমান কি a² + 2b + b স্কোয়ার, তাই 4 টার্নে লিখলাম যে a + b হোল স্কোয়ার সমান a² + 2b + b স্কোয়ার। এখন এর মান ধরো আমরা এরকম একটা প্রোগ্রাম সাজালাম যে এর মান 1, এর মান যত ইনপুট দিব, এ এবং বি এর মান যত ইনপুট দিব তত আনসার আসবে। a + b হোল স্কোয়ার, ধরো আমি a + b হোল স্কোয়ার তুলে দিলাম, এই কম্পিউটার প্রোগ্রামের মধ্যে হচ্ছে আমি ফর্মুলা আকারে দিলাম যে a + b হোল স্কোয়ার, এবং a + b হোল স্কোয়ার দিলে পরে এই কম্পিউটার নিজে ফোরটা নিজে কি এর মান আর বির মান যদি আমি দিয়ে ধরো এর মান দিলাম 1, বির মান দিলাম 1, তো নিজে এর মান 1 এবং বির মান 2 হচ্ছে কি সে a² + 2b + b স্কোয়ার যে সূত্র আছে ওই সূত্রের মধ্যে সে বসায় কাজ করে আনসার আমার দেখাই দিব। তাহলে এই যে কাজগুলো করছে, এই কাজগুলো হচ্ছে কি সে ফোরটান রিড করছে, যে আমার কি সূত্রটা দিছে ওটা রিড করে করছে, কিন্তু যখন আমি কমেন্ট ফিল্ডে কোনো কিছু লিখবো ওটা সে রিড করবে না, ওটা আমি যেভাবে লিখে দেবো ওইভাবে থাকবে। এরপরে বলছে হচ্ছে লেভেল ফিল্টার। দেখো কমেন্ট ফিল্ড কি আমার 1 থেকে 80 পর্যন্ত যে কলাম দিলাম ওটা জাস্ট 1 নম্বর কলামে ছিল, আর লেভেল ফিল্ডটা হচ্ছে কি আমার এই যে 2 থেকে 5 পর্যন্ত যে কলাম, এই টোটাল 4টা কলাম নিয়ে হচ্ছে কি আমার লেভেল ফিল্ড কাউন্ট করবাম আমরা, এটাকে লেভেল ফিল্ড করবো। এখন লেভেল ফিল্ড মানে কি, দেখো আমরা হচ্ছে বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে দেখি বলে যে লেবেলিং করো বা লেবেল নাম্বার কি, বা লেবেলিং করা কি, মূলত কি লেবেলিং মানে হচ্ছে একটা সিরিয়াল নাম্বার দিয়ে রাখা। তো এখন এই জিনিসটা যদি আমি সহজভাবে বোঝাতে চাই, খেয়াল করো, যদি তোমার ক্লাসে ধরো 3 জন রহিম নামের স্টুডেন্ট আছে, তো 3 জনের রহিম নামের স্টুডেন্ট থাকলেও 3 জনের রুল কিন্তু থাকবে আলাদা আলাদা। ধরো একজনের রুল হচ্ছে 20, একজনের রুল ধরো 25, একজনের 30। এখন 3 জনই রহিম, কিন্তু 3 জনের যে আইডেন্টিটি বা আইডেন্টিটি নাম্বার ওটা কিন্তু আমার আলাদা আলাদা, একজনের 20, একজনের 25, একজনের 30। তো এই যে দেখলাম হচ্ছে রহিম, এনে 3টাই কি নাম রহিম। এখন ধরো তোমার কলেজের টিচার 25 নাম্বার রহিমরে খুঁজতেছে, তখন ও যদি স্যার যদি বা টিচার যদি রহিম নামে ডাক দেয় তখন তো 3 জন চলে আসবে, তখন কি করতে হবে, যে উল্লেখ করে বলতে হবে যে 25 নাম্বার রহিম। ঠিক তেমনই আমরা যখন ফোরটানের প্রোগ্রামিং করবো, প্রোগ্রামিংগুলো লিখবো অনেকগুলা, তখন আমি হচ্ছে আমার ধরো একটা প্রোগ্রামিং নিয়ে আমার আবার দ্বিতীয়বার কাজ করতে হবে, তখন এটার আগে হচ্ছে আমি একটা লেভেল দিয়ে দেবো, যে ধরো 100, 200 বা 50 একটা নির্দিষ্ট নাম্বার দিয়ে হচ্ছে কি তার একটা পরিচিতি দিব। পরে যখন আমি আবার এটার কাজে লাগাবো তখন এই পরিচিতিটা কাজে লাগাবো, যে পরে নিয়ে আমি আবার দেখবো যে এত নাম্বারটা হচ্ছে কি আবার রিপিট করব। তো এই যে বিষয়গুলো এটা হচ্ছে আপাতত জাস্ট এটুকু খেয়াল রাখো, যে আমি হচ্ছে এখানে লেভেল মানে হচ্ছে পুরোটা সাংখ্যিক একটা রূপ বা সাংখ্যিক একটা পরিচয়, এটা হচ্ছে 2 থেকে 5 নম্বর কলামের মধ্যে থাকবে। তো আশা করি এটা হচ্ছে বুঝতে পারছো। এটা হচ্ছে আমার হচ্ছে কি ইনপুট বা আউটপুট ফরম্যাট কন্ট্রোল করার জন্য, যে আমি কথা আমি বললাম যে হচ্ছে 2 + 1 = কত 3, এটা যদি 3 হয় তাহলে আমার কম্পিউটার এটা শো করবা, যদি 3 না হয় তাহলে এটা শো করে না। তাহলে এই যে 3 হইব না কি হইতো না, এটা করার জন্য কি সে মানে 2 + 1 হচ্ছে 2 ভাবে করতে হবে, অনেকভাবে করতে হবে, যে একবার 2 এর সাথে 1 যোগ করবো, একবার 1 এর সাথে 2 যোগ করবো। তো এরকম হচ্ছে কি প্রসেসিং আছে, এই প্রসেসিংগুলো আমি হচ্ছে পরে আরেকটু খেয়াল করে দেখাবো, আরও ডিটেলসে দেখাবো হচ্ছে যখন আমরা এই ক্লাসে যাবো। এখন আপাতত আমাদের কাজ হচ্ছে কি এগুলো সম্পর্কে, এগুলো যে বিষয়গুলো আমি বলতেছি এটা সম্পর্কে হচ্ছে পরিচিত থাকা বা পরিচয় থাকা। আচ্ছা,
তো এখন এটা যদি আমি সারমর্ম করি, যে লেভেল ফিল্ড মানে কি, একটা নির্দিষ্ট পরিচিতি দেওয়া, আমি একটা নির্দিষ্ট প্রোগ্রামের বা একটা নির্দিষ্ট ফর্মুলা বা একটা সূত্রটা আমি পরিচিতি দেবো, যেটা ওই নাম্বার ফর্মুলা। এরপরে আসা হচ্ছে কি বলছে যে কন্টিনিউশন ফিল্ড। এখানে দেখো কথাটার মধ্যে কিন্তু আনসারটা আছে কন্টিনিউশন, মানে কন্টিনিউ থেকে আছে বা চালিয়ে যাওয়া। এখন এনে আমরা এই যে 1 2 3 4 5 6 বা একটা যে কলামগুলো আছে এগুলো কি একটা লাইনের উপরে বিশেষ করে না টোটাল কলামটা দিলাম। একটা লাইনের মধ্যে আমার কলম কয়টা আছে 80টা। এখন আমি চিন্তা করলাম যে না, আমার একটা লেখা এই এক লাইন দিলে হচ্ছে না, তখন আমি এই লেখাটা যদি কন্টিনিউ করতে চাই, যে আমি পরের লাইনে ওটা কন্টিনিউ করব, পরের লাইনও লিখবো, কিন্তু আমার এটা প্রথম লাইন হিসেবে কাউন্ট হবো। তখন আমি এই যে কন্টিনিউশন ফিল্ড বা 6 নাম্বার যে কলামটা আছে ওইখানে আমি হচ্ছে তোমার ওই ইয়া দিয়ে দিব, যে কন্টিনিউশন ফিল্ডের মধ্যে হচ্ছে আমি তোমার হচ্ছে যে কোনো একটা নন ব্ল্যাঙ্ক ক্যারেক্টার, মানে কি নন ব্ল্যাঙ্ক ক্যারেক্টার। আচ্ছা আমি এটা একটু লিখে দিই, নন ব্ল্যাঙ্ক ক্যারেক্টার মানে জিরো কি ব্ল্যাঙ্ক, জিরো দিতে পারবো না, যে কোনো একটা সংখ্যা আমি দিলাম, ধর 5 2 3 4 এরকম ধরে, পরে হচ্ছে আমি বাকিটা লিখে যেতে থাকবো, লিখে যেতে থাকলে এটা হচ্ছে কি তোমার আগের লাইন থেকে ধরো লেখাটা বড়, এই জন্য আগের লাইনের সাথে 2 নম্বর লাইনটা কি সংযোগ, মানে কম্পিউটারে কি ভাববে যে দুইটা একই লাইন ভাবার জন্য আমার এই জায়গাতে কি জিরো ইউজ করা যাবে না, নন ব্ল্যাঙ্ক মানে জিরো বা এই জাতীয় কিছু ইউজ করা যাবে না। তখন আমার হচ্ছে 5 6 1 2 3 4 এই টাইপের সংখ্যা ইউজ করবা, তাহলে হচ্ছে এটা বুঝে নিব যে না পরে আরও আছে, মানে সে আরও লিখবো, বা টোটালটা হচ্ছে কি আমার একটার মধ্যে আছে। এরপরে আসা হচ্ছে স্টেটমেন্ট ফিল্ড। এখন স্টেটমেন্ট ফিল্ড মানে হচ্ছে এটা হচ্ছে মেইন যে ফিল্ড বা মেইন যে জায়গাটা, ওই জায়গাটা হচ্ছে কি এখানে মূলত আমি প্রোগ্রামিংটা লিখবো, বা যে ফর্মুলা বা হচ্ছে আমরা সূত্র যেটাই বলি না কেন লিখবো। তো এটার জন্য হচ্ছে আমরা এই যে 7 থেকে 72 পর্যন্ত দেওয়া, এটা কি 7 থেকে 72, এটা হচ্ছে মূলত মেইন 7 থেকে 72 পর্যন্ত কলামগুলোর মধ্যে স্টেটমেন্ট লিখবো। যেমন স্টেটমেন্ট লিখলাম যে a + b হোল স্কয়ার, a + b হোল স্কয়ারে এখন এর মান এবং বির মান বের সাথে এরকম ভাবে লিখলাম, তাহলে a + b হোল স্কয়ার আমি স্টেটমেন্টে লিখলাম যে a + b হোল স্কয়ার বের করবা, এর মান ধরবা একটা, বির মান ধরে একটা বার করবা। তাহলে এর মান বির মান যে ধরে একটা বার করবা, এই যে কথাগুলো আমি বসাবো এনে, যে আমি করবো যে এই যে একটা প্রোগ্রাম দাঁড় করাবো, যে ধরো আমি তোমার ডিসপ্লেতে শো করলো এর মান বির মান বসাবো, তুমি এর মান 1 দিলা, বির মান 2 দিলা, তখন এটা টোটাল গিয়ে a + b হোল স্কয়ার সূত্রের মধ্যে গিয়ে বসা একটা আনসার আসবে, আনসারটা শো করবো। তাহলে এই যে বিষয়টা বা এই যে টোটাল সূত্রটা, এই জিনিসটা আমি কোথায় লিখবো, এই জিনিসটা আমি লিখবো হচ্ছে স্টেটমেন্ট ফিল্ডে, বা অরিজিনাল যে কথাটা বা অরিজিনাল যেটা নিয়ে হচ্ছে আমার প্রশ্নের মধ্যে চাইছে ওই জিনিসটা হচ্ছে আমি কি স্টেটমেন্ট ফিল্ডের মধ্যে লিখতে হবে। এরপর আসা হচ্ছে ইগনোরেশন ফিল্ড মানে তো বুঝতে পারছো, এটা হচ্ছে লাস্টের দিকে বা কাউন্ট করলেও চলে, না করলেও চলে, এখানে হচ্ছে তুমি যা কিছু করতে পারো, কোনো সমস্যা নাই, মানে কথার মধ্যেই লেখা আছে। আচ্ছা তুমি জাস্ট আপাতত আমার এই কথাগুলো একটু খেয়াল রাখো, পরে যখন আমি এই হয়তো 2টা ক্লাস লাগবো, 2টা বা 3টা ক্লাস লাগবে হচ্ছে এই টোটাল ইয়ারটা ক্লিয়ার হইতে, বেসিকটা ক্লিয়ার হইতে। আমি পরে যখন পরেতে যাব, এই যে প্রোগ্রামে সলভ করতে যাব, তখন আমি এই স্টেটমেন্ট কোনটা কি, এই যে ফরমেশন, এই ফরমেশনটা আমি সামনে রাখবো, রেখে তোমাদের হচ্ছে আমি দেখাবো যে হচ্ছে কীভাবে এই কোনটা কী হয়েছে। এখন আপাতত জাস্ট পরিচয় থাকবা, পরিচয় না থাকলে এই তোমার বেসিক বিষয়টা ক্লিয়ার হইতেছে না, পরিচয় থাকতে হইব। পরিচয় থাকলে সামনে আরেকটা কয়েকটা কিছু বলবো, যে হচ্ছে কোন ফটোটা ভুল কোনটা সঠিক, ওটার জন্য হচ্ছে লাগবে। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তো এখন এরপরে আমরা যাব হচ্ছে 3 নম্বর সেটার, এটা যদি স্ক্রিনশট নিতে চাও নিতে পারো। আচ্ছা এখন আমি এইটা ক্লাসের মাঝখানে একটু কথা বলি। কথা হচ্ছে এই তোমাদের যেই বা সেকেন্ড ইয়ার যারা পরীক্ষা দিবা বা দিতেছেন, যেটাই বলি না কেন, আপনাদের হচ্ছে যারা সিনিয়র পরীক্ষা দিচ্ছে তাদের সাথে আপনারা কথা বলে দেখতে পারেন যে অনেকে না প্রায় বেশিরভাগই যারা হচ্ছে সেকেন্ড ইয়ারে খারাপ করে এই ফোর্ডান প্রোগ্রামিংটা দিয়ে খারাপ করে। তো এটারও আপনাদের বেসিক ক্লিয়ার করে যদি না পড়েন তাহলে কোনো লাভ নাই। আপনারা অন্য সাবজেক্টের ক্ষেত্রে ক্লিয়ার করেন, হঠাৎ করে মাঝখান থেকে যদি একটা চ্যাপ্টার নেন ওটা আপনারা পড়লে বুঝতে পারবেন, কিন্তু এটার ক্ষেত্রে মাঝখান থেকে একটা চ্যাপ্টার নিলেন বুঝতে পারবেন না। আগে প্রথমের দিকের মানে এটা তো হচ্ছে সিঁড়ির মতো, একটা স্টেপ পরে একটা এরকমভাবে আগে যেতে হবে। আগে হচ্ছে যে আমি যে বেসিক লেকচারগুলো দিয়েছি, বেসিক লেকচারগুলো আগে করতে হবে, বেসিকটা জানতে হবে, পরে যখন আমরা প্রয়োগে যাবো তখন দেখবো একদম পানি হয়ে যাবে মতো লাগতেছে। আমরা 1-2টা উদাহরণ দিলে অটোমেটিক বুঝে যাবা। আচ্ছা তো ঠিক আছে, স্টেটমেন্টটা গেল।
তারপর হচ্ছে ফোটন ডাটা টাইপ। এখন এই যে আমি যে ফোটন যে লিখতেছি, ফোটন প্রোগ্রাম লিখতেছি, আমি কোন কোন তথ্য দিয়ে আমি লিখতেছি, আমি তো এই যে কিছু জিনিস কিন্তু আমি প্রথমে দেখেছি যে কোন কোন ক্যারেক্টার বা বর্ণ ইউজ করতে পারবো। তো এটার বেসিসেই এখানে ধর কোন ধরনের ডাটা বা কোন ধরনের তথ্য আমি ব্যবহার করতে পারবো। এখন এই যে দুই ধরনের আছে, একটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, আর একটা কি চলক। কারণ কনস্ট্যান্ট বা ধ্রুবক মানে কি সাংখ্যিক মান 1 2 3 4, চলক মানে x y z বা a b c d যেটাই ধরি আমি, ঠিক আছে, এটা তো জানার কথা। এখন আমাদের চলক নিয়ে প্রথম ক্লাসে আমাদের নেই, কোনো কাজ না, ওটা আমরা পরবর্তী ক্লাসে শিখবো। এখন প্রথম ক্লাসে আমাদের হচ্ছে কি ধ্রুবক। এই যে ধ্রুবকের মধ্যে আমার কী কী আছে, 3 ধরনের ধ্রুবক আমরা হচ্ছে ইউজ করি ফোটন প্রোগ্রামের ক্ষেত্রে। এই 3 ধরনের কী কী, প্রথমে হচ্ছে কি নিউমেরিক বা সাংখ্যিক ধ্রুবক, যেটা আমরা 1 2 3 4 সংখ্যা যেটা। এরপর হচ্ছে স্ট্রিং বা ক্যারেক্টার ধ্রুবক। আচ্ছা, এটা এ বি সি ডি ডি যেটাই ধরি, কে এফ এই টাইপের আমরা হচ্ছে নিজের মতো করে ধরতে পারি। এরপর হচ্ছে লজিক্যাল বা যৌক্তিক। আচ্ছা, লজিক্যাল বা যৌক্তিক মানে কি, যদি এবং কেবল যদি এদের কথাটা আছে না, বা ধরো আমি বললাম যে তুমি এই কাজটা করে দিলে আমি হচ্ছে তোমার টাকা দিব, তাহলে হ্যাঁ কি লজিক কাজ করছে যে তুমি যখন কাজটা করে দেবো তখন আমার কাছ থেকে টাকাটা পাইবা। এই ধরনের বিষয়গুলো হচ্ছে লজিক্যাল বা যৌক্তিক। আছে, আমি প্রত্যেকটার এক্সাম্পল দিতেছি। এখন প্রথম আসা হচ্ছে যে নিউমেরিক বা সাংখ্যিকের আবার 3 ভাগ আছে। সাংখ্যিকের কি 3টা ভাগ আছে, বা এই যে সংখ্যার যে ভিত্তিতে যে ডাটাগুলো আছে ওগুলো 3টা ভাগ আছে। 3টা ভাগের মধ্যে প্রথম ভাগ হচ্ছে ইন্টিজার শব্দের অর্থ কি পূর্ণ সংখ্যা, ইন্টিজার নাম্বার কনস্ট্যান্ট। ইন্টিজার নাম্বার কনস্ট্যান্ট মানে কি পূর্ণ সংখ্যার যে ধ্রুবক। এরপর হচ্ছে রিয়েল নাম্বার কনস্ট্যান্ট বাস্তব সংখ্যার ধ্রুবক, কমপ্লেক্স নাম্বার কনস্ট্যান্ট জটিল সংখ্যা ধ্রুবক। এখন ইন্টিজার, রিয়েল, কমপ্লেক্স, পূর্ণ সংখ্যা, বাস্তব সংখ্যা, জটিল সংখ্যা, এই সংখ্যাগুলা তোমরা ছোটবেলা থেকে পড়ে আসতেছ। এটা নিয়ে আমি আশা করি ডিটেলসে যাওয়ার দরকার পড়বে না। পূর্ণ সংখ্যা মানে যদি একটু ছোটো করে বলি, পূর্ণ সংখ্যা মানে হচ্ছে যেটা আমার দশমিক নাই, যেমন 1 2 3 4 5 6 এই ধরনের। এরপর রিয়েল নাম্বার হচ্ছে বাস্তব সংখ্যার ক্ষেত্রে দশমিক থাকতে পারে, দশমিক ছাড়াও থাকতে পারে। যেমন এই যে সিঙ্গেল প্রিসিশন, ডাবল প্রিসিশন। সিঙ্গেল প্রিসিশন, ডাবল প্রিসিশন দুটোই হচ্ছে রিয়েল নাম্বারের অংশ। রিয়েল নাম্বারে কিন্তু এই তোমার দশমিক বিন্দু দিয়ে লেখা যাচ্ছে। সিঙ্গেল প্রিসিশনের ক্ষেত্রে হচ্ছে আমি 64 বিট জায়গা নেই কম্পিউটারের, 32 বিট জায়গা নেই। আর ডাবল প্রিসিশন হচ্ছে 64 বিট। এখন 32 বিট আর 64 বিটের জিনিসটা আমি বুঝাই বলি। সিঙ্গেল প্রিসিশনের ক্ষেত্রে খেয়াল করো, সিঙ্গেল প্রিসিশনের ক্ষেত্রে হচ্ছে যে আমার দশমিকের আগে টোটাল, ধরো দশমিকের আগে 7 ঘর পর্যন্ত সে কাজ করতে পারবে। টোটাল 7 ঘর মানে দশমিক আগে পরে, যেমন ধরো আমি বললাম 1.23567 কত হচ্ছে 1 2 3 4 5 1 2 3 4 5 মানে টোটাল আমার এখানে 7 ঘর করে কাজ করতে হবে। 7 ঘর মিলে হচ্ছে কি আমার এরা সিঙ্গেল প্রিসিশনে থাকবে, মানে দশমিকের আগে পরে মিলে টোটাল 7 ঘরে গেলে ওটা হচ্ছে কি আমার সিঙ্গেল প্রিসিশনের মধ্যে থাকবো। বা হচ্ছে কি আমার 32 বিট জায়গা, মানে কম্পিউটারের বিট আর বাইট তো দুটার কথা। বিট আর বাইট মানে হচ্ছে কম্পিউটারের জায়গা নেওয়া, 32 বিট মানে হচ্ছে একটু কম জায়গা নিতেছে বা কম মেমোরি দরকার করতেছে। আর 64 বিট মানে বেশি কাজ দরকার করতেছে, কম্পিউটারের মেমোরি দরকার করতেছে। এই জন্য হচ্ছে আমরা সিঙ্গেল আর ডাবল এই দুটো ভাগ করছে। সিঙ্গেলের মধ্যে হচ্ছে কি দুটা ভাগ আছে, সিঙ্গেলের কি দুটো আছে, একটা হচ্ছে ডেসিমাল পয়েন্ট, একটা হচ্ছে কি সূচকীয় পয়েন্ট। এখন আসলে ডেসিমাল মানে কি দশমিক ভগ্নাংশ বা দশমিক বিন্দু, এক্সপোনেনশিয়াল বা সূচকীয় পয়েন্ট। বা তাহলে এই দুটোর উদাহরণ দেখি ডেসিমালের ক্ষেত্রে। আচ্ছা, সিঙ্গেলটা আমি আশা করি বুঝতে পারছি। সিঙ্গেল মানে হচ্ছে আমি টোটাল 7 ঘর পর্যন্ত কি ইউজ করতে পারবো, আগে পরে মিলায় টোটাল 7 ঘর পর্যন্ত ইউজ করতে পারবো, বা এর কাছাকাছি 32 বিট মানে খুব বড় দশমিক দিয়ে খুব বড় সংখ্যা আমি সিঙ্গেল প্রিসিশন আনতে পারবো না, বড় হলে এটা কি ডাবল প্রিসিশনে চলে যাবো। আচ্ছা, এখন সিঙ্গেলের মধ্যে যে দুটো ভাগ আছে ওটা খেয়াল করো। ডেসিমালের ক্ষেত্রে কি হবে, ডেসিমালের ক্ষেত্রে নর্মালি আমি দশমিকের পরে কোনো একটা কিছু লিখলাম যে 2.53, তো এই যে দশমিক হইতেছে 0.39, এটা নর্মাল ডেসিমাল বা দশমিক বিন্দু সংখ্যা লেখা যেটা, এটা আমরা জানার কথা। তারপরে আসা হচ্ছে এক্সপোনেনশিয়াল, বা আমরা লিখি না, হচ্ছে এক্সপোনেনশিয়াল। আর এটা যদি আমি এখানে ফোটনের ভাষাতে বোঝাতে চাই, এটা হচ্ছে তোমার ইনভার্স। যেমন ধরো আমি লিখলাম হচ্ছে 5 × 10⁻³ এটা যদি আমি
নর্মালি নর্মাল সংখ্যা হিসেবে লিখি তাহলে কিউব এটা খেয়াল করো। নর্মাল যদি লিখতে চাই তাহলে তখন এটা কি দাঁড়াতেছে, তখন দাঁড়িয়ে হচ্ছে 0.10 মানে হচ্ছে তিনটা হচ্ছে 0.005। এটা হচ্ছে কি এই যে রূপটা না, এটা হচ্ছে এটা ডেসিমাল পয়েন্ট বা ডেসিমাল দশমিক ভগ্নাংশের রূপ। আর এই যে এখানে যে রূপটা হয়েছে এই যে এটা হচ্ছে কি আমার সূচকীয় রূপ। দুইটারে কিন্তু মান 0.305, ঠিক আছে, দুইটার মান কিন্তু সেমই। তো এখন আমি এটা প্রকাশ করতেছি এইভাবে একটা, এই জন্য একটা হচ্ছে কি এটা হচ্ছে ডেসিমাল পয়েন্ট, আর এটা হচ্ছে কি সূচকীয় বা এক্সপোনেনশিয়াল পয়েন্ট। আশা করি বুঝতে পারছো। সিঙ্গেল ভেরিয়েশন, এখন ডাবল ভেরিয়েশনের ক্ষেত্রে দাও, আর সিঙ্গেল ভেরিয়েশনের ক্ষেত্রে এক্সপোনেনশিয়াল ক্যালকুলেটরের মধ্যে দেখবে আছে একটা, মানে এক্সপোনেনশিয়াল, এটা দিয়ে হচ্ছে আমরা ইউজ করে। আর এরপরে হচ্ছে ডাবল ভেরিয়েশনের ক্ষেত্রে হচ্ছে আমার কি 64 বিট টোটাল। তাহলে 64 বিট হলে এটার ক্ষেত্রে হচ্ছে আমার বড় সংখ্যা, যেমন 10 ইনভার্স 38, 10 ইনভার্স 35, অনেক বড় সংখ্যা হইল। অনেক বড় সংখ্যা নিতে গেলে, আচ্ছা আমি একটু মুছে দিই। আচ্ছা ডাবল ভেরিয়েশনের ক্ষেত্রে অনেক বড় সংখ্যা, ধরো আমি বললাম যে 5 × 10 ইনভার্স 38, এটা কিন্তু আমার যখন আমি নর্মাল ডেসিমালে নিব তখন কিন্তু বিশাল বড় হয়ে যেতেছে। বিশাল বড় হয়ে গেলে কিন্তু আমার এই যে সিঙ্গেল ভেরিয়েশন 32 বিট বা 7 গড় বা 6 গড় বা 8 গড় এর মধ্যে কিন্তু আমার থাকতেছে না দশমিক সহগগুলো, তখন এটা কিন্তু অনেক বড় হয়ে যেতেছে। এই জন্য তখন আমরা কি ডাবল ভেরিয়েশনে চলে যেতে হয়। ডাবল ভেরিয়েশন কিন্তু আমার কত 64 বিট। তো এই ডাবল ভেরিয়েশনের ক্ষেত্রে বা হচ্ছে আমার যে বড় সংখ্যাটা, ধরো 10 ইনভার্স 8, 10 ইনভার্স 9 বা 10 ইনভার্স 7, এর চেয়ে বড় যদি সংখ্যা থাকে 10 ইনভার্স দিয়ে, তখন এগুলো হচ্ছে আমরা কি এই ডাবল ভেরিয়েশন নিয়ে যাবো। আর আমাদের বইয়ে বলা হচ্ছে যে -38 থেকে 10 ইনভার্স -38 থেকে 10⁻38 পর্যন্ত হচ্ছে কি সিঙ্গেল ভেরিয়েশন। আর ডাবল ক্ষেত্রে হচ্ছে -300 থেকে +300 পর্যন্ত, মানে 10 ইনভার্স 300 প্লাস 10 ইনভার্স 300। আর এটার ক্ষেত্রে হচ্ছে এই এত ডিটেলসে যাওয়ার দরকার পড়ে না, কারণ এইগুলো তোমাদের তেমন একটা লাগে না। তো আমি লিখে দিলাম ডাবল ভেরিয়েশনের ক্ষেত্রে হচ্ছে -308 থেকে হচ্ছে +308, মানে 10 এর উপরে পাওয়ার বুঝাইছি। মানে এর মানে হচ্ছে তোমার কি 10 এর উপর পাওয়ার, 10 এর উপর পাওয়ার মানে 10 ইনভার্স 308 হইতে পারে, 10 ইনভার্স 308, 10⁻308 হইতে পারে। তাই ঠিক এমনই হচ্ছে এর ক্ষেত্রে সিঙ্গেল ভেরিয়েশনের ক্ষেত্রে কি 10 ইনভার্স 32, 10 ইনভার্স -32 পর্যন্ত থাকবো, এরপরে থাকবে না। আর এটা যেটা বললাম যে তোমার হচ্ছে সিঙ্গেল ভেরিয়েশনে 7 গড় বা 8 গড় ওরকম নির্দিষ্ট না, কিন্তু এটা টোটাল 32 বিট জায়গা দখল করতে পারবো। আচ্ছা এটা, আর এখান থেকে মূলত আমি ডেসিমাল পয়েন্ট এক্সপোনেনশিয়াল পয়েন্টটা খেয়াল রাখলে হবো। আর ডাবল ভেরিয়েশনের ক্ষেত্রে এটা বড় সংখ্যা যদি থাকে তাহলে এখন আমি কি ডি দিয়ে প্রকাশ করি, আর এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে কি আমি দ্বারা প্রকাশ করতাম। ঠিক আছে, এটা একটু বুঝলেই হবো। এখানে হচ্ছে তোমরা যখন আমরা অঙ্ক করতে যাই এগুলো তেমন একটা লাগে না। আমি মূলত ফোকাস করতেছি হচ্ছে তোমাদের পরীক্ষার ক্ষেত্রে যেটা হচ্ছে কাজে লাগে ওইগুলাতেই যাতে পড়াবে, অতিরিক্ত পড়া যাতে সময় নষ্ট না হয়, প্লাস হচ্ছে তোমার পরিশ্রম যাতে না হয়। আমাদের তো মূলত হচ্ছে পরীক্ষাটা জরুরি। এখানে হচ্ছে আমরা তো এই প্রোগ্রামিং কম্পিউটারে টাইপ করে দেখাইতেছি না বা কম্পিউটারও করতেছি না। এটা মূলত শিখতে গেলে কম্পিউটার দেখে কম্পিউটার ধরে শিখতে হয় মূলত, যেহেতু এটা একটা প্রোগ্রামিং ভাষা। আমরা তো এখন খাতা কলম দিয়ে দেবো, ওইভাবেই আমরা শিখবো যেভাবে পরীক্ষা আসে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আচ্ছা এখন এরপরে হচ্ছে এই আচ্ছা নিউমেরিক কনস্ট্যান্টের তো ভাগ দেখলে ইন্টিজার, রিয়েল, কমপ্লেক্স। আচ্ছা এখন এই যে ভাগগুলো আর একটু ব্যাখ্যা সহ আমার এখানে নোট খাতার মধ্যে আছে। এই যে নিউমেরিক কনস্ট্যান্টে আমি তো হচ্ছে এই যেগুলো লিখেই দিছি সব কিছু, ব্যাখ্যায় করলাম যে ফোন প্রোগ্রামে যে সকল সংখ্যা ব্যবহৃত হয় তাদেরকে হচ্ছে সংখ্যার ধ্রুবক বলে। তাহলে যে 0, 9, প্লাস মাইনাস স্পেস এগুলো হচ্ছে কি আমি নিউমেরিক কনস্ট্যান্ট হিসেবে ইউজ করবো। আচ্ছা ইন্টিজার নাম্বার কনস্ট্যান্ট, ইন্টিজার নাম্বার কনস্ট্যান্ট মানে হচ্ছে দশমিক থাকে না, মানে কি টোটাল পূর্ণ সংখ্যা মানে কি দশমিক থাকবে না। আচ্ছা এরপর হচ্ছে ফিক্সড পয়েন্ট, মানে কি পয়েন্টটা ফিক্সড হয়, যে 3, 4, 5, 6 এরকম ফিক্সড হয়। আচ্ছা এরপরে হচ্ছে সংখ্যা যার সামনে প্লাস বা মাইনাস চিহ্ন ব্যবহার করা যাবে, যে কোনো পূর্ণ সংখ্যা তো প্লাস মাইনাস ব্যবহার করা যায়। হচ্ছে কোনো সংখ্যার সামনে চিহ্ন না থাকলে কম্পিউটার তার ধনাত্মক ধরে নেবে, কোনো চিহ্ন না থাকলে ওটা কি ধনাত্মক ধরে নেবে, অটোমেটিক কম্পিউটার ধনাত্মক ধরে নেবে। আচ্ছা এই যে 32 কম্পিউটারের এর মান -2⁻31 থেকে +2⁻31
-1 পর্যন্ত, বা হচ্ছে যে মাইনাস এত থেকে এত পর্যন্ত 2100, বিশাল বড় একটা সংখ্যা, ঠিক আছে। এখানে মূলত আমি যে কথাগুলো বললাম ওইগুলাই এখানে একটা লিখিত রূপ আর কি। আচ্ছা, এরপরে হচ্ছে রিয়েল নাম্বার কনস্ট্যান্ট। রিয়েল নাম্বার কনস্ট্যান্টে কি আছে? দশমিক বিন্দু থাকবে, বললাম এই তো দশমিক বিন্দু থাকবে। ফ্লোটিং পয়েন্ট, ফ্লোটিং পয়েন্ট মানে কি? দশমিক মান জাতীয় দশমিকের পরে মান থাকবে এরকম আর কি। সংখ্যার সামনে ফ্লোটিং পয়েন্ট মানে এটা পুনঃপুনিক থাকতে পারে, মানে কোনো ফিক্স না যে 3 ঘর 4 ঘর পরে, যেমন পুনঃপুনিক কি, ধরো বললাম 2.555 কন্টিনিউয়াস চলতেছে, তার মানে কি এটা ফ্লোটিং পয়েন্ট। আর যদি বলে যে না 2.25 ফিক্সড 2 ঘর, 30 ফিক্সড 2 ঘর, আর এর ক্ষেত্রে কি ফ্লোটিং পয়েন্ট চলতে থাকতেছে, ঠিক আছে। এরপর সংখ্যার সামনে প্লাস বা মাইনাস চিহ্ন ব্যবহার, যে কোনো চিহ্ন ব্যবহার করা যাবে। এরপর হচ্ছে কোনো সংখ্যার সামনে চিহ্ন না থাকলে কম্পিউটার কি তার ধনাত্মক দেবে, চিহ্ন না থাকলে অটোমেটিক আমরা যেমন প্লাস চিহ্ন লাগে কোনো কিছু প্লাস দিই না, আমরা নিজেরা বুঝি না যে এটা হচ্ছে কি ধনাত্মক। আচ্ছা, এরপর হচ্ছে যে রিয়েল নাম্বার 2 প্রকার, সিঙ্গেল প্রিসিশন, ডাবল প্রিসিশন। আর সিঙ্গেল প্রিসিশনের 2টা ভাগ আছে, একটা হচ্ছে ডেসিমাল পয়েন্ট ফর্ম, আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম। আচ্ছা, আমি এগুলো সবই আলোচনা করছি, এখানে আর একটু ব্যাখ্যা আছে, শুধুমাত্র দশমিক বিন্দু যেটা হচ্ছে এটা, আর এক্সপোনেনশিয়াল হচ্ছে কি আছে ধ্রুবক ভগ্নাংশ ও সূচক অংশ থাকে। ধ্রুবক ভগ্নাংশ সূচক অংশ, সূচক মানে তো আমি বললাম যে ই সূচকটা পড়ে আছে লগারিদম। এবার দশমিক বিন্দুর পরে অশূন্য সংখ্যা থাকতে পারে। আচ্ছা, দশমিক বিন্দুর পরে কি অশূন্য সংখ্যা থাকতে পারে। তা এই যে আমি বললাম যে তোমার ধরো 0.35 যেরকম যেটাই লিখি না কেন, এখানে তোমার এটার পরে তো আমি হচ্ছে করে লিখতে পারবো, ইনভার্স দিয়ে লিখতে পারবো। এই জন্য বলছে যে দশমিক বিন্দুর পরে কি অশূন্য সংখ্যা থাকতে পারে। আচ্ছা, ভগ্নাংশের পরে থাকবো, ভগ্নাংশের পরে কি থাকবো, এক্সপোনেনশিয়ালের কি দ্বারা প্রকাশ করে আছে। এর পরে প্লাস বা মাইনাস চিহ্ন সহ 2 অঙ্কের পূর্ণ সংখ্যা সূত্র থাকবে। আচ্ছা, এরপরে হচ্ছে দেখুন এখানে প্লাস মাইনাস বা চিহ্ন সহ 2 অঙ্কের পূর্ণ সংখ্যা। আচ্ছা, মানে হচ্ছে মূলত পাওয়ারটা বুঝেছে, আমি বললাম না ধরো 0.005 লিখলাম, তাহলে কত হইতেছে 5 × tan ইনভার্স 2। মানে নর্মালি আমরা যেভাবে পড়ে আসছি এসএসসি এইচএসসিতে, কিন্তু এখানে এই যে চিহ্ন গুণটা এটা ফরডান ভাষাতে হবে না, তখন এটা এই জায়গাতে কি বসবে ই দ্বারা কি মূলত এনে পাওয়ারটা বুঝেছে, ঠিক আছে। 5e tan ইনভার্স 2 বুঝতে পারছো। আচ্ছা, এরপর সূচক হচ্ছে -38 থেকে +38 পর্যন্ত হয়। ধ্রুবক ভগ্নাংশ 25 বিটে, 7 ডিজিটের বেশি হবে না। আচ্ছা, 7 ডিজিটের বেশি হবে না, দেখছো 25 বিটে কি 7 ডিজিটের বেশি হবে না, আমি যেটা বললাম। আচ্ছা, এরপর হচ্ছে ডাবল প্রিসিশন। ডাবল প্রিসিশনের ক্ষেত্রে ভগ্নাংশের পরে ডি থাকবো। আচ্ছা, এটার ক্ষেত্রে কি ছিল ই, আর ডি এর পরে প্লাস বা মাইনাস চিহ্ন সহ, মানে হচ্ছে আমি ধরো পাওয়ার যেটা বলি আমরা 10 টু দি পাওয়ারে, তো এর আগে একটা গুণ চিহ্ন দেয়, গুণ চিহ্নটা না থাকে ধরো এরকম থাকবে আর কি, যে 5d 10 পুরো -8। এটার ক্ষেত্রে কিন্তু উপরে থাকে না, এই জন্য আমার গুণ চিহ্নটা থাকবে না। আমরা নর্মালি খাতা কলম লেখার সময় গেলে 10 × 10 ইনভার্স বা 10 টু দি পাওয়ার -2 -4 এরকম হয়, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু তুমি পাওয়ার হিসেবে লিখতে পারো, নিচে মাইনাস দিয়ে লিখতে হবে। এই জন্য আগে কি ডি অথবা ই যেটা লিখি না গেলেও ইউজ করতে হবে। হচ্ছে কমপ্লেক্স নাম্বার কনস্ট্যান্ট। কমপ্লেক্সের ক্ষেত্রে তো কমপ্লেক্স মানে কি জটিল সংখ্যা, তাহলে জটিল সংখ্যা তো আমরা পড়ছি a + ib আকারে থাকে, মানে a b কি রিয়েল নাম্বার আর i কি জটিল সংখ্যা, এটা তো বোঝার কিছু নেই। আর হচ্ছে স্ট্রিং ওর ক্যারেক্টার কনস্ট্যান্ট। আচ্ছা, অ্যাপোস্ট্রফি বা ঊর্ধ্বকর্ম দ্বারা আবদ্ধ যে কোনো অক্ষরকে স্ট্রিং বা বর্ণ বলে। যেমন এই যে আমি নীল লিখলাম, বা আমি ধরো এখানে একটা কোনো কিছু লিখলাম যে এরকম দেয়া রহিমি লিখলাম, এই যে উপরে যে আমি এইভাবে অ্যাপোস্ট্রফি দিছি, ওটার হচ্ছে কি আমি বর্ণ হিসেবে কাউন্ট করবো। এটা ধ্রুবক ধরে নিবে এবং যেভাবে লিখছি সেভাবে থাকবে। আচ্ছা, ধ্রুবক মানে তো হচ্ছে যেভাবে থাকার ওইভাবে থাকে। কম্পিউটার যখন আমি এটা এভাবে লিখবো, এই অ্যাপোস্ট্রফিতে লিখবো, ওইটা কম্পিউটারে আমি যেভাবে লিখছি ওইভাবেই তোমার ডিসপ্লেতে শো করবে, পরে রেজাল্টে শো করবে বা আউটপুটে শো করবে। এরপর হচ্ছে লজিক্যাল কনস্ট্যান্ট। লজিক্যাল কনস্ট্যান্টের ক্ষেত্রে ট্রু আর ফলস। লজিক মানে কি যুক্তিবিদ্যা, যুক্তি দেওয়ার উপর যুক্তি দিব সত্য নাকি মিথ্যা। আচ্ছা, ট্রু ফলস ইউজ করতে হয়। এরপর হচ্ছে যে এক্স ওয়াই থেকে বড়, তাহলে এটার ক্ষেত্রে কি লিখবা, এক্স গ্রেটার দেন ওয়াই ইজ ট্রু। ওয়াই থেকে বড় হলে এটা কি সত্য। আবার এক্স গ্রেটার দেন ওয়াই ইজ ফলস, মানে এটা যদি মিথ্যা হয় তাহলে কি মিথ্যা।
জিটি মানে হচ্ছে কি গ্রেটার দেন, এনে গ্রেটার দেন হচ্ছে জিটি দেওয়া, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, একটু পর্যন্ত থাকলো আজকে। আমি হচ্ছে এরপরে আরও এটার বেসিকে আরও ভিডিও নিয়ে আসবো, তার সামনে আরও ভিডিও নিয়ে আসবো। আমার হচ্ছে যে পেজ থেকে দেখতেছো তারা পেজে হচ্ছে ফলো দিয়ে রাখো, এবং ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর হচ্ছে আমি খুব সামনে অ্যানাউন্সমেন্ট আসবে, আমি হচ্ছে তোমাদের জন্য বা আপনাদের জন্য টোটাল যে মেজর কোর্স, নন মেজর কোর্স, এগুলো হচ্ছে কোর্স বা পেড কোর্স নিয়ে আসবো খুবই স্বল্প মূল্যে, যাতে আপনারা সবাই হচ্ছে উপকৃত হতে পারেন। ধন্যবাদ, আমাদের হচ্ছে পাশে থাকেন, আপনাদের পরীক্ষার জন্য শুভকামনা রইল।